আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একের পর এক রাজনৈতিক নেতা হত্যার পরেও কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার। মির্জা ফখরুলের অভিযোগ, 2 দিনেও মুস্তাকবিরের খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। উচ্চ আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনের ভোট গ্রহণ স্থগিত করে ইসি। আজ শেষ হচ্ছে প্রার্থিতার পক্ষে বিপক্ষে আবেদন গ্রহণ। বিএনপির আসন সমঝোতার কৌশলে দলের বিদ্রোহী প্রার্থীরা বড় বাধা। নির্বাচনে জয় পাওয়া নিয়ে শঙ্কা জোটের শরিকদের। দীর্ঘ 19 বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান। ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত এলাকাবাসী, চলছে নানা প্রস্তুতি। এবং মার্কা নয়, ব্যক্তি ও ইশতেহার দেখে জনগণকে ভোট দেওয়ার আহ্বান নির্বাচন পর্যবেক্ষক মনিরা খানের। এবার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রায় দেবে মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য প্রতীক্ষা করছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে তাতে বিএনপি সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় ফখরুল বলেন, একের পর এক রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, অবহেলিত জনপদ নিয়ে জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করবেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করবো যে সরকার এই ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে, ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনের ভোটের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে নির্বাচন কমিশনে আসেন আবেদনকারীরা। এখনো পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে কমিশনে মোট 510টি আপিল দায়ের করা হয়েছে। কাল থেকে শুরু হবে শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। আইনটাই সাংঘর্ষিক, কারণ যেখানে বলা হচ্ছে গোপন ব্যালটের মাধ্যমে আপনার নির্বাচিত হবে, এখানে যখন 1%, তাহলে আমার 4,500 মানে প্রায় 4,18,000 ভোট, তার মানে 4,000 4,500 লোককে তো আপনি ওপেনই করে দিলেন, তাহলে গোপন রইল কোথায়? তারা এখানে কি রকম একবার বলল যে 2জনের সিগনেচার নাই, একবার বলল যে আরো 2জনকে তারা খুঁজে পায়নি। এটার অ্যাপিল করতে আসছি। আমার একজন আইনজীবী আছে এবং আমি মনে করি এটা প্রহসনমূলকভাবে করা হয়েছে। বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা চিন্তায় ফেলেছে জোটের শরিকদের। দলের সিদ্ধান্ত অমান্য করে অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা, জানিয়ে অস্বস্তিতে শরিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এটা জোটের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলেও মনে করছেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এবার জোটের ভোটে কৌশলী বিএনপি, তাতে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দলটির অনেক নেতা। তবে ভোটের মাঠ ছাড়ছেন না তারা, বিদ্রোহী বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জোটের শরিক প্রার্থীরা।
বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগও করেছেন তারা। বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে ধানের শীষের ছোঁয়ায় সংসদ সদস্য হবার স্বপ্ন অনেকের ভেঙে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। আমার ওখানে তো রীতিমতো চ্যালেঞ্জ হবে, যদি ধানের শীর্ষ থাকে, আমিও থাকি, জামাতও থাকে, সবার জন্যই চ্যালেঞ্জ হবে। তখন একদম ত্রিমুখী একটা লড়াই হবে। কিন্তু যদি ওই জোটের বা সমঝোতার ব্যাপার হতো তাহলে কোনো আলোচনা হতো না। বেশিরভাগ ক্ষেত্রে এই রকমই হবে। কিছু কিছু ক্ষেত্রে সেখানে বিএনপি অ্যাবসেন্ট আছে, সেটা সংখ্যা একদম কম না, যেখানে জামাত অলমোস্ট নাই। ৩০০ আসনের মধ্যে ২৮টি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। এসব আসনে স্বতন্ত্র প্রার্থী হবার কারণে ১১ জনকে বহিষ্কারও করেছে দলটি। তারপরও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানালেন স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপির তো যাকে বহিষ্কার করা হয়েছে তিনি তো আবার মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি আছেন। তো এটা তো একটু বিব্রতকর, কিছুটা অস্বস্তিকর বটে। বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা কথাবার্তা বলবেন। আমাকে বা তারেক রহমান নিজেই আলোচনা করেছেন। আমি এখন বিএনপি করছি না, বিএনপি আমাকে বহিষ্কার করেছে। আমি এলাকার জনগণের চাপের মুখে আমি নির্বাচন করছি, আমি নির্বাচন করব, এটা আপনি কনফার্ম থাকেন। এটা হলো উনি বিএনপির ছিলেন, বিএনপি থেকে ওনাকে বহিষ্কার করেছেন। এখন বিএনপি যে উপজেলা সভাপতি এখানে আছেন, যে বিএনপির তারা এটা বিএনপি মন্তব্য করবে। যদি কোনো বেইনসাফ হয়ে থাকে সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিলাম। আপনি কি বেইনসাফ মনে করেন কিনা সেটা মানুষ কি বলে আপনি দেখেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ঝিনাইদহ কালীগঞ্জের মানুষ বাদ দিয়ে ঝিনাইদহ সদরের একজনকে এখানে ধানের শীষ প্রতীক দিয়ে নমিনেশন দেওয়া হয়েছে। এই অবস্থায় এক ধরনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা সম্ভবপর হবে বলে আমার কাছে মনে হয় না। তবে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিএনপির বিদ্রোহী কতজন প্রার্থী মাঠে থাকেন সেটিই দেখার অপেক্ষা। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ ১৯ বছর পর নিজ সংসদীয় জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘরের ছেলেকে বরণ করে নিতে প্রস্তুত বগুড়াবাসী, শহর জুড়ে চলছে নানা প্রস্তুতি। তারেক রহমানের আগমন জেলার রাজনীতিতে যেমন একটি ঐতিহাসিক মুহূর্ত, তেমনি সাধারণ মানুষের হৃদয়ে এনে দিয়েছে গভীর আনন্দ ও আবেগের জোয়ার। বগুড়া থেকে আজিজুল হাকিম রোমনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। বগুড়া শুধু তারেক রহমানের নির্বাচনী আসন নয়, এই জেলা তার শৈশব, কৈশোর ও রাজনৈতিকভাবে বেড়ে ওঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী রোববার ঘরের ছেলে ফিরছেন ঘরে। তারেক রহমানের এই বগুড়া সফর নিয়েই শহরের অলিগলি, পাড়া মহল্লা, হাটবাজারে চলছে আলোচনা। রাজনৈতিক মতভেদ ভুলে অনেকেই তারেক রহমানের আগমনকে দেখছেন একজন আপন মানুষের ঘরে ফেরা হিসেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি, বাংলাদেশের সমস্ত মেহনতি মানুষ খুশি। আমরা বগুড়াবাসী হিসেবে অনেক ধন্য যে আবার তাকে আমরা বগুড়ায় পাচ্ছি। আমাদের চাওয়া পাওয়া এটাই যে সে যেন দেশের উন্নয়ন করে। তারেক রহমান তো বগুড়ার ছেলে, আমরাও বগুড়ার ছেলে, আমরা তো অবশ্যই খুশি ব্যবসায়ী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। এদিকে সোমবার বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। এই মাহফিলে অংশ নিতে সবার মাঝেই ব্যাপক আগ্রহ। খুব ভালো লাগছে, আমাদের দেশের সরকার হবে, দেশের তার বাড়ি বগুড়া জেলাতে। দীর্ঘ অপেক্ষা শেষে তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ ১৯ বছর পর উনি বগুড়ায় আসছেন, তো বগুড়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবে আনন্দে মেতে উঠবে বগুড়াবাসী, তাই প্রতীক্ষায় দিন গুনছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মার্কা নয়, ব্যক্তির ইমেজ ও দলের ইশতেহার দেখে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। সকালে রাজধানীর বিএফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি নির্বাচনী ব্যবস্থার গ্রহণযোগ্য সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দেন। আসন্ন নির্বাচনে জনগণ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রায় দেবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তরিক ইসলামের রিপোর্ট। গণতন্ত্র লাগবে, ভোটের অধিকার লাগবে, মত প্রকাশের স্বাধীনতা লাগবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নেয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। নব্বই সরকার আসবে, সেও কিন্তু স্বৈরাচারী হতে পারে না স্পিকার। রাষ্ট্রের সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয় তখন জনগণ মনে করে তাদের মতামতের মূল্য আছে। প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান বলেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে স্বচ্ছতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইলেকশন কমিশনকে আমি একটা কথা বলবো, তারা যখন ওথ নিয়েছেন তখনই তারা বলে দিয়েছেন যে আগের মতন কিছু হবে না, যেটা ন্যায্য সেটা হবে, একটা সুষ্ঠু, একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল ইলেকশন হবে এবং সেই দায়িত্ব সম্পূর্ণ তাদের। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী নির্বাচন হবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়। কেবল নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব নয় বলেও জানান তিনি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে মানুষের পুঞ্জীবিত ক্ষোভের একটা প্রতিফলন করবে এবং তার মাধ্যমে আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। জাতি কলঙ্কিত নির্বাচনের যে দায়, সে দায় থেকে মুক্তি পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সকলেই মনে করছে যে এটি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে একটি নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলের অপেক্ষায় জনগণ রয়েছে। একটা পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য নানা রকম ভাবে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে, তারা টার্গেট কিলিং এর মতো নানা রকম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই ধরনের ইন্টারেস্ট গ্রুপ তখনই প্রশ্ন পায় যখন নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হয়। আমাদের জন্য নির্বাচন মানে ভণ্ডুল না হওয়ার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে নির্বাচন ভণ্ডুল যারা করবে তাদের আটকে রাখা, বিশেষ করে অস্ত্র উদ্ধারের জন্য তাদের 100% এটা দিতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক মাহবুব সহ 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে রাতে শেরেবাংলা নগর থানায় তাদের হস্তান্তর করা হয়। শেরেবাংলা নগর সেনা ক্যাম্প কমান্ডার মেজর কাজী সাদির আসাফ এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন। তার দেয়া তথ্যে প্রশ্ন ফাঁস চক্রের আরেক হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব। অভিযোগ রয়েছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা থেকে নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি কুমিল্লা 6 আসনের যে সদর দক্ষিণ এলাকা রয়েছে সেই এলাকায়। এখানে মূলত বর্তমানে যে রোডটিতে এখানে নির্মাণের সংস্কারের যে কাজ চলছে, এটি মূলত যে কুমিল্লা যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট রোড, এবং যেহেতু সিটি কর্পোরেশনকে এখানে বর্ধিত করা হয়েছে, এই এয়ারপোর্ট রোডের গুরুত্ব অনেক রয়েছে এবং একই সাথে তারা চাচ্ছে এই শহরেরকে বিকেন্দ্রীকরণ করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখানে যারা প্রার্থী যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা বলছেন যে এখানে তারা যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে এই সদর দক্ষিণ সহ আশপাশের এলাকার উন্নয়নের জন্য তারা কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নীলফামারী 2 সদর আসন থেকে নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী সদর 2 আসনে।
জেলার 4টি সংসদীয় আসনের মধ্যে গুরুত্বপূর্ণ এই আসনটিতে আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়েছি, পাড়া মহল্লায় গিয়েছি, হোটেল রেস্তোরাঁয় ভোটারদের সঙ্গে কথা বলেছি, তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা একটা বার্তা দিয়েছেন আমাদেরকে, সেটি হলো তারা এমন একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চান যারা বেকারত্ব ঘোষণার ক্ষেত্রে কাজ করতে পারবেন। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলে জানতে চাই যে কেমন প্রার্থী এবার আপনারা জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে চান। আমি নীলফামারী সদর 2 আসনের জন্য যোগ্য এবং দক্ষতা সম্পূর্ণ প্রার্থীকে নির্বাচন করতে চাই। আমরা 17 বছর থাকিয়া বর্তমানে কোনো ভোট দিতে যাইতে পারি নাই, এবার যেন আমরা সুস্থ মতন ভোট দিতে পারি। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে মানে ভোটারদের প্রত্যাশা অনেকটাই বেশি এবং আসলে আগামী মানে 12ই ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটে আসলে বোঝা যাবে এই আসনে ভোটাররা কাকে আসলে যোগ্য প্রার্থী হিসাবে বেছে নিচ্ছেন। তো এই ছিল ভোটের গাড়ি সদর 2 আসন থেকে সর্বশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। মাদারীপুর 3 আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। এই আসনে লড়ছেন 4 জন প্রার্থী। তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ও কালকিনি পৌর জামায়াতের আমির রফিকুল ইসলামের মধ্যে। তারা প্রতিদিন সভা সমাবেশ সহ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এছাড়া প্রতিটি সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানেও অংশ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শেরপুরে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আজ এসেছি শেরপুর সদরে। এটি শেরপুর 1 আসনের মধ্যে পড়েছে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। এখানে যদি ভোটার সংখ্যা বলি তাহলে প্রায় 4.5 লাখ ভোটার এখানে রয়েছে, যার মধ্যে নারী ভোটারদের সংখ্যা একটু বেশি। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে আসলে নির্বাচনী আমেজ এখানে কিন্তু সেভাবে শুরু হয়নি। তারা ধারণা করছেন 20 তারিখে প্রতীক বরাদ্দ হলে এবং 22 তারিখে নির্বাচনী প্রচারণা শুরু হলে এই আসনটিতে নির্বাচনী আমেজ পুরোদমে শুরু হবে। ভোটাররা বলছেন ত্রিমুখী লড়াই হতে পারে এবং এই 3 জনের মধ্যেই একজন এইখানকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারেন বলেও কিন্তু তারা ধারণা করছেন। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর আমার কাছ থেকে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আমদানি বন্ধের অজুহাতে আবারও বেড়েছে চালের দাম। সব রকম চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। চিনি ও মসুর ডালের দামও বাড়তি। সরবরাহ ঘাটতি না থাকলেও শীতের সবজির দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। শীতকাল মানেই বাজারে থরে থরে সাজানো শীতের সবজি, কিন্তু তৃপ্তি ভরে সবজি খাওয়ার উপায় নেই। সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমলেও তা এখনো সাধারণের নাগালের বাইরে রয়ে গেছে। বেগুন 80, সিম 60, 50, শসা আছে 100 টাকা আছে, 80 টাকা আছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে দাম বাড়ার তালিকায় আছে চিনি, মসুর ডাল ও মশলা। সবকিছু আমাদের মধ্যবিত্তদের নাগালের বাইরে। এক বস্তা ছিল আপনার 4300 4400, এখন এক বস্তা 4700 4800 টাকা। 1 কেজি চিনি 5 থেকে 8 টাকা বাড়িয়ে গেল। তারপর 1 কেজি মশাই ডাল মনে করেন 160 টাকা কেজি। চালের দাম নিয়ন্ত্রণে আমদানির সুযোগ দিয়েছিল সরকার। তাতে দাম না কমলেও কিছুটা স্থিতিশীল ছিল চালের বাজার। তবে আমদানি বন্ধ হওয়ার সুযোগে ব্যবসায়ীরা আবারও বাড়িয়েছে চালের দাম। যে চাল 70 টাকার নিচে আসছিল সেগুলো এখন 72-73 টাকা। মিনিকেটের দামও বাড়ছে 2-3 টাকা করে। এদিকে ডিমের দামে কিছুটা স্বস্তির পরশ পাওয়া গেলেও বাড়তি সব ধরনের মুরগির দাম। 280 টাকা দরে সোনালী ও 170 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। দেশি মুরগি 550 টাকা কেজি। বছর প্রথম, এজন্য তো বিভিন্ন অনুষ্ঠান, বনভোজন, বিয়া শাদী, এজন্য একটু দামটা একটু বাড়তে হারি। তবে সরকার নির্ধারিত 750 টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলনে শরিক হন। টার্কিশ সংবাদ মাধ্যম ইয়েনেথ নিউজ জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ছবিতে আগুন ধরিয়ে দেয়।
ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলভির আহ্বানে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। দেশটির বেসরকারি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। অনেক জায়গায় বিক্ষোভকারীদের স্বৈরশাসকের মৃত্যু হোক এমন স্লোগান দিতে শোনা গেছে। এমন বিক্ষোভের মুখে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার বিষয়টি আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তামিম জানান, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তামিম। বাংলাদেশের ইন্টারেস্টটা দেখে, বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে, বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয়, তাহলে এর চেয়ে ভালো কোনো কিছু হয় না। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। একের পর এক রাজনৈতিক নেতা হত্যার পরও কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার। মির্জা ফখরুলের অভিযোগ, 2 দিনেও মুস্তাব্বিরের খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। উচ্চ আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনের ভোট গ্রহণ স্থগিত করল ইসি। আজ শেষ হচ্ছে প্রার্থিতার পক্ষে বিপক্ষে আবেদন গ্রহণ। বিএনপির আসন সমঝোতার কৌশলে দলের বিদ্রোহী প্রার্থীরা বড় বাধা। নির্বাচনে জয় পাওয়া নিয়ে শঙ্কা জোটের শরিকদের। দীর্ঘ 19 বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান। ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত এলাকাবাসী, চলছে নানা প্রস্তুতি। এবং মার্কা নয়, ব্যক্তি ও ইশতেহার দেখে জনগণকে ভোট দেওয়ার আহ্বান নির্বাচন পর্যবেক্ষক মনিরা খানের। এবার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রায় দেবে মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।